আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। আমরা গত ক্লাসে বেসিক্যালি আমরা যেটা করেছিলাম সেটি হচ্ছে আমাদের কোম্পানি সেক্রেটারিয়াল এই সেশনে হোয়াট ইজ কোম্পানি, কোম্পানির লিগ্যাল ফর্ম কি, আমরা জেনেছি যে কোম্পানি ইজ এ আর্টিফিশিয়াল এন্টিটি, কোম্পানির পক্ষে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর কাজ করে। What is the role responsibility of board of directors? What is the responsibility of chairman, managing director, company secretary, secretarial profession? এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এর বাইরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ওয়ান এক মালিকানা কারবার, যেটা কারণ কি বিজনেসের যে ফর্ম ওখানে আপনাকে বলেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে ওখানে তিনটা ব্রডার ফর্ম বলেছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে এখন চারটা হয়ে গেছে, সেটা হচ্ছে এক মালিকানা কারবার মানে ওয়ান, যেটাকে প্রোপ্রাইটারশিপ বলে বা অনেকে সোল ট্রেডারশিপ বলে এটা। দেন পার্টনারশিপ, এরপর আছে 1% কোম্পানি ওপিসি, দেন হচ্ছে পাবলিক এবং প্রাইভেট। সো আসলে বড় অর্থে হচ্ছে যে সোল ট্রেডারশিপ, পার্টনারশিপ এবং কোম্পানি। কোম্পানির ভিতরে যে আবার তিনটা ভাগ এবং তারও আবার কোনো কোনো জায়গায় ভাগ আছে আমরা দেখেছি। সো আজকে খুব কুইকলি আমরা হচ্ছে এক মালিকানা কারবার বা এক মালিকানা কোম্পানি এটা নিয়ে একটু ডিসকাস করব, এক মালিকানা নিয়ে। এরপরে আমরা দ্রুত পার্টনারশিপটা আজকে দেখবো, তারপরে হচ্ছে কোম্পানি অ্যাক্টের সেকশন 1 থেকে ডিসকাস করব। এটা অত্যন্ত দরকারি একটা লার্নিং আমাদের জন্য, বিকজ আমরা যেখানেই কাজ করি ফাইন্যান্সের লোকজন কে অনেক ক্ষেত্রে এই কাজটা করতে হয়। অ্যাপার্ট ফ্রম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে আমি একটু আব্দুল রাজ্জাককে মিউট করে দিই, একটু শব্দ আসছিল। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো আমরা একটা একটা করে শুরু করি। সেটা হচ্ছে আমরা ওপিসি নিয়ে আগে ডিসকাস করছি, আমরা এক মালিকানা কারবার নিয়েও আলাপ করব। তার আগে আমরা একটু ওপিসি নিয়ে ডিসকাস করছি। হ্যাঁ, ওপিসি যে নতুন কনসেপ্ট, আপনারা অতটা ক্লিয়ার কিনা? আপনার কি ওপিসি নিয়ে কখনো আর তো আগে ডিসকাস করা হয়নি? করা হয়েছে মানে একক মালিকানার যে কোম্পানি ওপিসি? না স্যার, আমরা স্যার আমাদের ক্লাসে পাই নাই, তবে আপনার স্যার ভিডিও দেখেছি স্যার। ওকে ওকে, তাহলে কুইকলি আমরা ওপিসি একটু ডিসকাস করি। সেটি হচ্ছে সারা পৃথিবীতে কিন্তু ওপিসি ছিল, ওপিসির ধারণা 1% কোম্পানি। বাংলাদেশে এটা আসলে একটু চ্যালেঞ্জিং ছিল। তো এখন বাংলাদেশের কোম্পানিগুলোর তিনটা নাম চলে আসছে, যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর হচ্ছে যে ওপিসি 1% কোম্পানি, এবং যেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এটাকে বলা হচ্ছে পিএলসি। সো এই পিএলসি কিন্তু বাইরে বলা হতো, বাংলাদেশে কিন্তু সবই এলটিডি বলা হতো, প্রাইভেট এবং পাবলিক। এখন একদম ক্লিয়ারলি প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড হবে, পাবলিকে হবে হচ্ছে পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি, এবং ওপিসি নামের শেষেই বোঝা যাবে। এখন কোশ্চেন হচ্ছে যে ওপিসি কারা করতে পারবে? এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে পেইড আপ। হ্যাঁ, যদি হচ্ছে যে একক ব্যক্তির কোম্পানির ওপিসির পরিশোধিত মূলধন হচ্ছে 25 লাখ থেকে 5 কোটি টাকা হচ্ছে যে ইনিশিয়ালি বলা হয়েছে। যদিও এটা নিয়ে একটু অ্যাম্বিগুইটি আছে, আমি পরের স্লাইডেই বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে 1994 সালে কোম্পানি অ্যাক্টের গত 26 নভেম্বর কোম্পানির দ্বিতীয় সংশোধন আইন 2020 এর গেজেট পাস করা হয়েছে। মানে আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই কোম্পানি অ্যাক্টের একটা পরিবর্তন করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছিলেন। কারণটা কি? কারণটা আপনাদেরকে একটু বলে দিই। সেটি হচ্ছে আমাদের যে কোম্পানি অ্যাক্ট 1994 সালে কোম্পানি অ্যাক্ট, এটি আসলে সারা পৃথিবীরই প্রথম যে বিজনেস ল, সেটা হচ্ছে আমার আরেকটা ভিডিওতে আছে, এক সময় দেখাবো। সেটা হচ্ছে আপনারা দেখে নিন। সেটা হচ্ছে 1844 সালে ব্রিটিশ বোর্ড অফ ট্রেড একটা আইন করে, সেটা হচ্ছে যে কোম্পানি পরিচালনা আইন। পরবর্তীকালে 1913 সালে প্রথম অলমোস্ট, যখন ব্রিটিশরা প্রায় সারা পৃথিবীর 2/3 জায়গায় তাদের অবস্থান ছিল, তারা শাসন করত বা তাদের আওতায় ছিল, তখন তারা প্রথম কোম্পানি অ্যাক্ট বের করে, যেটি হচ্ছে পৃথিবীরই প্রথম কোম্পানি অ্যাক্ট। সেটা হচ্ছে 1913 সালে। এরপরে হচ্ছে ইন্ডিয়া যখন আলাদা, ইন্ডিয়ায় কিছু চেঞ্জ আসে, এরপর পাকিস্তান হয়ে যায়। তো পাকিস্তান হওয়ার সময় একবার কিছু চেঞ্জ আসে, বাট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আপনার আর খুব একটা চেঞ্জ হয়নি, সেই ব্রিটিশ লটাই অনেকটা ছিল। হ্যাঁ, সো এরপরে অনেক সময় নিয়ে 1994 সালে কোম্পানি অ্যাক্ট করা হয়, কিন্তু সেই কোম্পানি অ্যাক্টেও কিছু জায়গায় একটু ভাষাগত অ্যাম্বিগুইটি ছিল, যে চেঞ্জিং বিজনেস এনভায়রনমেন্ট, এটাকে অ্যাড্রেস করা হয়নি। এই কারণেই কিন্তু
গত তত্ত্বাবধায়ক সরকার, সেটাও অনেক বছর হয়ে গেল, 2008 সালের পর থেকে 8-9 দিকে কোম্পানি আইন সংশোধন করার চেষ্টা চলছিল, বাট সেটাও অনেক অনেক দিন সময় লেগেছে। ফাইনালি বিভিন্ন জায়গায় এসে ফাইনালি আমরা দেখতে পেরেছি যে 2020 সালের নভেম্বর মাসে এসে সংশোধন হয়েছে। তাও কিন্তু অনেক যে ডিসকাশন ছিল, যে দীর্ঘ সময় ধরে কোম্পানি অ্যাক্টের যেসব জায়গায় চেঞ্জ করার কথা ছিল তেমন কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র 1% কোম্পানি আসছে। এখন আপনারা বলতে পারেন যে 1% কোম্পানি কেন আসছে। আমি এই কোশ্চেনটা যদি আপনাকে বলি, এটা কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেল, কেউ একজন বলবেন আমাকে ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? বলেন তো কেউ একজন, এটা কেন এত ইম্পর্টেন্ট এটা? স্যার ইম্পর্টেন্ট স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু বাংলাদেশের ট্যাক্স নেটওয়ার্কটা বাড়ানোর জন্য, কারণ ইন্ডিভিজুয়ালি সে নিজেই তো তার একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেই, দেন হচ্ছে কোম্পানির আলাদা, অতএব কোম্পানির সংখ্যা বাড়লে ট্যাক্স নেটওয়ার্কটা বাড়বে। এইটা স্যার আমার কাছে একটা মনে হচ্ছে স্যার কারণটা। আচ্ছা আচ্ছা, তো আসলে এখানে একটা মূলত পেশারটা ছিল হচ্ছে, আমরা সারা পৃথিবীতে একটা ইন্ডেক্স আছে বিজনেসের, কোন দেশে বিজনেস করা কতটা ইজি, অথবা কোন দেশে বিজনেস করাটা কতটা মানে সাকসেসফুলি করা যায়, ইজিলি করা যায়, এবং আইন আইন সহ বিজনেস এনভায়রনমেন্ট কতটা ভালো, এটা একটা ইন্ডেক্স আছে। হ্যাঁ, এই ইন্ডেক্সটা কেউ জানেন কি ইন্ডেক্স? হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ দিস? গ্লোবালি একটা ইন্ডেক্স আছে, এটাকে বলা হয় ইজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেস মানে হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেক দেশের ভিতরে বিজনেস করাটা কতটা এনভায়রনমেন্ট, কতটা ফ্রেন্ডলি, মানে আপনি একটা অর্গানাইজেশন করতে চাইলে ল গুলো কত ইজি হবে, ল্যান্ড কেনার কত ইজি হবে, ব্যাংক লোন পাওয়া কেমন হবে। তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের অবস্থান অনেক পরে ছিল, ফলে 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 ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। তো বাংলাদেশ যেটা ছিল আগে, যেটা ছিল হচ্ছে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, সেটা তো বাইডা হয়ে গেছে। বাংলাদেশ মানে যেটাকে বাইডা বলে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য, ফরেন ইনভেস্টমেন্টের জন্য কাজ করছিল বাইডা। তো বাইডার একটা স্ট্রং রিকমেন্ডেশন ছিল যে 1% কোম্পানি হলে আসলে ফরেনার কেউ যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কোনো ফরেন কোম্পানি বা ফরেন ইন্ডিভিজুয়াল, তাহলে তাকে আর কোনো লোকাল পার্টনার বা কাউকে নিতে হয় না, এবং সে একাই করতে পারে। এই জন্যই 1% কোম্পানিটা পেশাদ ছিল। তো এটা একটা অন্যতম কারণ। এর বাইরে যেটা আমাদের সাইদুল বললেন, যে আমরা প্রোপ্রাইটারশিপ কোম্পানিগুলো অনেকটা মালিক কেন্দ্রিক হয়, এবং মালিক মারা গেলে মালিকের ট্যাক্স রিটার্ন আর হচ্ছে যে অর্গানাইজেশনের ট্যাক্স রিটার্ন একই সাথে যায়। কিন্তু ওপিসি কিন্তু ইজ এ কোম্পানি, যদিও ওনার একজন, হ্যাঁ, একজন শেয়ার হোল্ডার, একজন ডিরেক্টর, বাট হি ক্যান অ্যাপয়েন্ট দ্য প্রফেশনাল সিএফও, প্রফেশনাল সিইও, এগুলো সবই কিন্তু মানে প্রোপ্রাইটারশিপ কোম্পানির থেকে 1% কোম্পানি অনেকটা বড় এরিয়া নিয়ে কাজ করার সুযোগ আছে। অনলি থিং ইজ দ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমরা জানি যে 2জন শেয়ার হোল্ডার লাগে মিনিমাম, আর এখানে একজন হলেই হয়। সো যেটা হচ্ছে গত 2000 সালের হচ্ছে 7 সেপ্টেম্বর সংসদে পাঠানো বিলে বলা হয়েছিল যে ওপিসি পরিশোধিত মূলধন হবে হচ্ছে 50 লাখ থেকে 2 কোটি টাকা। এইটা পরে আমি প্রথম যেটা দেখালাম যে 50 থেকে 2 কোটি টাকা, এটা চেঞ্জ করে 25 লাখ থেকে 5 কোটি টাকা হয়েছে, মানে একটু এখানে এই যে সরি, এই চেঞ্জটা ফাইনালি অ্যাপ্রুভ হয়েছে। প্রাইমারিলি ছিল যেটা, ওইটা আপনাদের জানার দরকার নেই, এইটা জানলেই হবে যে আমাদের আমরা বলতে পারি যে 1% কোম্পানি যে নর্মালি পরিশোধিত মূলধন 25 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত এই থ্রেশহোল্ডের হলে এটাকে এলিজিবল হবে। আর টার্নওভারের ব্যাপারে বলা আছে যে 2 কোটি টাকার থেকে 2 কোটি টাকা থেকে 100 কোটি টাকার ভিতরে টার্নওভার। এটা আসলে বেসিক্যালি বিজনেস শুরু করতে চাইলে তো তখন টার্নওভার কত হবে এটা বলা খুব কঠিন, বাট স্টিল আপনার হচ্ছে যে অনেক সময় 1% কোম্পানিতে কনভার্ট হইতে পারে, যে কারণে বলা হয়েছে। এর চেয়ে বেশি প্রয়োজন, এর চেয়ে বেশি হলে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে যে কোনো ওপিসি প্রাইভেট বা পাবলিক লিমিটেড রূপান্তর করা যাবে। তো একটা ওপিসি কোম্পানি শুরু করলো, শুরু করে তার টার্নওভার হচ্ছে 100 কোটি টাকার উপরে চলে গেল, অথবা তার পেইড আপ 5 কোটি টাকার উপরে চলে গেল, তখন ওপিসি আসলে ওপিসি থাকবে না, তখন হচ্ছে প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড কোম্পানিকে রূপান্তরিত করার প্রয়োজন দেখা দিবে। এই পয়েন্টটা কি বোঝা গেছে আমি যেটা বললাম? এখন কেউ একজন কি বললাম জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, যে জেনি, জি প্লিজ বলেন, সাইদ বলেন, হ্যাঁ সাইদুল বলেন জি প্লিজ। স্যার, হ্যাঁ স্যার, এটা হচ্ছে 50 লাখ টাকা থেকে 2 কোটি টাকার মধ্যে পেইড আপ ক্যাপিটাল হতে হবে। যদি পেইড আপ 5 কোটি টাকা, ক্যাপিটাল, 5 কোটি টাকা, হ্যাঁ 2 5 থেকে কোটি টাকা,
জি 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 2 থেকে 5 কোটি টাকা। 25 লাখ 2 থেকে থেকে 5 কোটি। হুম। জি স্যার, এখন হচ্ছে 25 লাখ থেকে 5 কোটি টাকা। এইটাই অ্যাপ্রুভ হয়েছে, এটাই অ্যাপ্রুভ হয়েছে। এটাই। জি জি। স্যার। হুম। আর হচ্ছে স্যার টার্নওভার। টার্নওভার টার্নওভার হচ্ছে 2 কোটি থেকে 100 100 কোটি কোটি। টাকার মধ্যে। হুম যদি এটা কোনটা ক্রস করে 100 হুম। কোটি টাকা অথবা পেইড আপ ক্যাপিটাল 5 কোটি টাকা অথবা টার্নওভার 100 কোটি টাকা, তাহলে হুম। সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে হবে। এক্স্যাক্টলি ফ্যান্টাস্টিক, তাহলে তো আমরা বুঝে ফেলছি। তো এখানে আসলে ওই ওই কথাটাই বললাম যে শিথিল করা হয়েছে, এটা আর পড়লাম না যেহেতু ফাইনাল করেছি। এবার হচ্ছে ওপিসি গঠনের উদ্যোগের ফলে দেশে উদ্যোক্তা বাড়বে, ব্যাংকের সঙ্গে তাদের সম্পর্ক জোরদার হবে। এখন দেখা যায় যে আপনার হচ্ছে প্রোপাইটারশিপ কোম্পানি আসলে ব্যাংক লোন পায় না, অনেক সমস্যা হয়। এই কারণে ওপিসি করার মাধ্যমে অনেকেই ইন্টারেস্টেড হবে যে কোম্পানি ফর্মে তৈরি করার জন্য। আচ্ছা, দরকার না থাকলে কখনো কখনো ব্যবসায়ের অংশীদার নিতে হয়, ওপিসি হওয়ার পরে ব্যবসায়ীদের সেই পথে আর যেতে হবে না। মানে আগে যেটা ছিল, যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে মিনিমাম 2জন শেয়ার হোল্ডার এবং 2জন ডিরেক্টর লাগে, সেক্ষেত্রে দেখা যেত যে অনেক ক্ষেত্রেই ব্যবসা একজন করছে কিন্তু নাম মাত্রে ভাইকে অথবা বাবাকে অথবা ওয়াইফকে রাখতে হচ্ছে, অথবা কোনো যদি সে বিবাহিত না হয় বা তার কোনো ক্লোজ আত্মীয়কে ইনভলভ না করে, তার কোনো বন্ধু বা কোনো অন্য কাউকে ইনভলভ করা লাগতো, যেটি এখন আর করতে হবে না। বিকজ এখন একজন লোক চাইলে সে একটা কোম্পানি করতে পারবে। আগে যেটা একজন প্রোপাইটারশিপ ছাড়া আর কিছুই করতে পারতো না, এখন একজন লোক একটা কোম্পানি করতে পারবে। সো এই চেঞ্জটা আমরা দেখেছি। সো এই কথাটা আমি অলরেডি বলে ফেলেছি। সো এই বিষয়ে আসলে একটু শুধু এটুকু বলা দরকার, সেটা হচ্ছে যে সংশোধিত আইনে বলা হয়েছে একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি, মানে একজন ইন্ডিভিজুয়াল, কোনো মানে প্রাকৃতিক সত্তা বিষয়ক ইন্ডিভিজুয়াল কেবল একটি ওপিসি গঠন করতে পারবেন। হ্যাঁ, এবং ওপিসির স্মারকে মানে সংঘ স্মারকে একজন মনোনীত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে, যিনি একমাত্র শেয়ার হোল্ডার মারা গেলে বা কোম্পানি পরিচালনা অসমর্থ হলে ওই ওপিসি শেয়ার হোল্ডার হবেন। এই কথাটার মানে হচ্ছে আপনি একটা ওপিসি করলেন, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করেন অথবা স্টক মার্কেটে যখন আপনার বিও অ্যাকাউন্ট খুলেন, তখন আপনাকে নমিনির নাম দিতে হয়, আপনার ওয়াইফ অথবা আপনার বাবা অথবা মা অথবা ভাই নমিনি দিতে হয়। সিমিলারলি, যেহেতু 1% কোম্পানি, ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা মারা গেলে তার বিজনেসটা বন্ধ হবে না, লাইক ইয়ের মতো। প্রোপাইটারশিপ কিন্তু এই চ্যালেঞ্জটা আছে, কিন্তু ওপিসিতে সুযোগটা আছে যে আপনি যখন কোম্পানি করবেন তখনই আপনি একজনকে মনোনীত করবেন, যদি আপনার মানে আপনার মানে যখন আপনি থাকবেন না, আপনার অনুপস্থিতিতে সে হচ্ছে কোম্পানি টেক ওভার করতে পারবে। বলা হয় কোম্পানি ব্যবস্থাপনার জন্য একজন ব্যবস্থাপক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কোম্পানি সচিব এবং অন্যান্য কর্মচারী নিয়োগ করা হবে। যৌথ মূলধন কোম্পানি এবং ফার্ম সমূহের নিবন্ধকের কার্যালয় আরজেসিতে নিবন্ধকে জানিয়ে মনোনীত ব্যক্তির পরিবর্তন করার সুযোগ রাখা আছে। মানে এই যে মনোনীত ব্যক্তি আপনি নিয়োগ করলেন, এটাও চেঞ্জ করার সুযোগ আছে পরবর্তীকালে চাইলে। ধরেন একসময় আপনি বিবাহিত ছিলেন না, বা আপনি হয়তো আপনার বাবাকে আপনি মনোনীত করলেন, পরে আপনার বাবা বয়স্ক, উনি যদি মারা যান, তখন আপনি সেই জায়গায় চাইলে আপনার ভাই, আপনার মা অথবা আপনার ওয়াইফকে ঢুকাতে পারবেন। সো এটা সম্ভব। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এটা যেহেতু কোম্পানি, সো এখানে সিএফও, কোম্পানি সচিব, এই বা আপনি জেনারেল ম্যানেজার, এগুলো নিয়োগ করতে পারবেন লাইক দ্য কোম্পানিজ। হ্যাঁ, সো এটা তো নর্মালি ইভেন প্রোপাইটারশিপেও করা যায়, বাট কোম্পানির ক্ষেত্রে এগুলো একটু মোর ইয়ে হয় আর কি। সো এখানে দেখা যায়, আমি একটা জিনিস শুধু আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই 1% কোম্পানি ওপিসি আসার পরে যারা আমরা প্র্যাকটিসিং করি, ধরেন অনেকে ট্যাক্স প্র্যাকটিস করে, অনেকে হচ্ছে আরজেসি প্র্যাকটিস করে, বা যারা প্রফেশনাল চাকরি করে, তাদের কিন্তু সুযোগটা বাড়ছে, বিকজ কোম্পানির সংখ্যা দেখবেন প্রচুর বেড়ে যাবে আস্তে আস্তে, এবং অনেক ফরেন কোম্পানি আস্তে আস্তে বাংলাদেশে বাড়ছে, আমরাও অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি। সো এটাই হচ্ছে, মানে একটা আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে প্রায় 1,75,000 392টি হচ্ছে প্রাইভেট কোম্পানি, আর 3,532টি পাবলিক কোম্পানি এবং 932টা বিদেশি কোম্পানি শাখা রয়েছে। যদিও এইটা কন্টিনিউসলি চেঞ্জ হয়, গত 1 বছর আগে তথ্য নিয়েছিলাম, তো অল টুগেদার আমরা রাফলি বলতে পারি যে বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতো হচ্ছে প্রাইভেট, পাবলিক এবং ফরেন কোম্পানি রেজিস্টার্ড আছে আরজেসিতে। সো এটাই হচ্ছে, আমার মনে হয় যে এর বেশি আপাতত ডিসকাশন করার কিছু নাই। সো আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উদ্দেশ্যটা কি। এখন আমরা, সো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে ইউ আর মানে রিয়েলি ইউ ক্যান মানে কোশ্চেনটা করতে পারেন প্লিজ, আমি এনকারেজ করছি আপনারা কোশ্চেন করেন। আর হচ্ছে যে এরপরে আমরা চলে যাব হচ্ছে আরো একটা অন্য ইস্যুতে, প্লিজ। স্যার অফিসিতে স্যার ওই এজিএম করা লাগবে না স্যার? এজিএম নোটিশ টোটিশ যেগুলা এজেন্ডা, এগুলা কি
ওরকম থাকলে যে 14 দিনের নোটিশ দেয়া, যে আমরা এজিএম করি, অফিসে থেকে এগুলো লাগবে স্যার নোটিশ? হ্যাঁ, এখন যেটা হচ্ছে কি, এই জায়গাটা একটু খেয়াল করেন, আপনি এটা খুবই ক্রিটিক্যাল এবং ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। কিছু কিছু জায়গায় এখনো কিন্তু আইন স্বচ্ছ না, ক্লিয়ার না, আরো হবে। তবে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন, বোর্ড মিটিং করা অথবা এজিএম করার উদ্দেশ্য কি। প্রথম যদি আপনি খুব মানে বড় থটে চিন্তা করেন, যে যদি কোনো কোম্পানি দুইজন থাকে হচ্ছে ডাইরেক্টর এবং দুইজন শেয়ার হোল্ডার, তাহলে এজিএম আর বোর্ড মিটিং ভিতর কোনো ডিফারেন্স আছে? আপনি বলেন তো, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন এজিএম এন্ড বোর্ড মিটিং ইফ দ্য শেয়ার হোল্ডার ইজ টু দিস টু অলসো দ্য ডিরেক্টর? এটার কোনো ডিফারেন্স আছে বলেন তো? তাহলে আসলে তেমন কোনো ডিফারেন্স হয় না। কেন ডিফারেন্স নেই? কারণ ওই দুইজনকে তো বছরে 3 বার মিনিমাম বসতেই হচ্ছে, বোর্ড বছরে 4 বার তো মিনিমাম বসতেই হচ্ছে 3 মাসের গ্যাপে। সো মিনিমাম 4টা বোর্ড মিটিং এবং ম্যাক্সিমাম তো অনেক মিটিং হয়, তো বোর্ড মিটিং হচ্ছে, আবার তারাই এজিএম এ ফাংশন করছে। এবার আসেন, যদি এমন হয় একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু আপনার শেয়ার হোল্ডার হচ্ছে 20 জন, কিন্তু বোর্ডে আছে হচ্ছে লেটস সে 10 জন, তাহলে দেখেন এই 10 জন বোর্ডে বসছে, আর যে 10 জন বোর্ডে বসছে না তাদের জন্য এজিএমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য তো ম্যান্ডেটরি, বোর্ড মিটিং আলাদা, এজিএম আলাদা, কখনো কখনো ইজিএম করতে হয়। এখন ওপিসিতে আসেন, ওপিসিতে শেয়ার হোল্ডার একজন, ডিরেক্টর একজন, এখানে আসলে এই ফর্মালিটিস গুলো অনেক রিল্যাক্স আছে। সো আমরা যেহেতু নতুন একদম আসছে, এই কোম্পানি অ্যাক্টের এর যে মানে বিধানগুলো আরো ক্লিয়ার হবে। তবে নর্মালি এখনকার সিচুয়েশনে যেহেতু সে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ, মানে এখানে সিএফও আছে, কোম্পানি সেক্রেটারি আছে, বোর্ড মিটিং গুলো অ্যাজ ইউজুয়াল করবে, তার একটা এজিএম দেখিয়ে সে এটা রিটার্ন সাবমিট করবে, সবই ঠিক আছে। বাট এইখানে প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি, যত বেশি বড় কোম্পানি তত বেশি এই রুলগুলো ইজ মাচ মোর স্ট্রিনজেন্ট এবং বেশি হচ্ছে রিগোরাসলি দেখা হয়। যেমন আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে দেই, সেটি হচ্ছে এখন একটা নতুন টার্ম আসছে, সেটাকে বলা হচ্ছে স্ক্রুটিনাইজার। এই কথাটা শুনেছেন কেউ? স্ক্রুটিনাইজার, হোয়াট ইজ স্ক্রুটিনাইজার? চেক করেন স্যার। স্ক্রুটিনাইজার কে বলছেন, শুনছেন? ইয়ে আমাদের ইউসুফ। জি স্যার। বলেন তো স্ক্রুটিনাইজার কি? স্যার যতটুকু জানি হচ্ছে মানে খুবই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা বা দেখা, মানে এমন একটা কিছু স্যার। আচ্ছা, হ্যাঁ, ওইটা আপনার অর্থ ঠিক আছে, বাট আমি এবার বলি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটা হচ্ছে এখনকার এই ইয়েটা আপনার হচ্ছে এজিএম হয় না, আমাদের এজিএম, এই লিস্টেড কোম্পানির এজিএম হয় না? জি স্যার। জি স্যার। লিস্টেড কোম্পানির এজিএম যে হয়, লিস্টেড কোম্পানির আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে লিস্টেড কোম্পানি আগে হচ্ছে মিটিং হতো ফর্মালি। হ্যাঁ, এটা আমরা দেখতাম যে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে যে লোকজন, মেম্বার, শেয়ার হোল্ডাররা আসতো, এসে হচ্ছে আপনার এখানে ইয়ে হতো, মানে এজিএম হতো। কিন্তু এখন এজিএম হয় ডিজিটালি। এখন এখানে কিভাবে ভোট হয়, কিভাবে আপনার কোনো ডিসিশন পাস হয়, কিভাবে আপনার অডিটর নিয়োগ হয়, এই বিষয়গুলো একটু কিন্তু হচ্ছে যে আগের থেকে ডিফারেন্স আছে, ঠিক আছে? সো এই কারণে মানে জিনিসগুলো দেখার বিষয় আছে। এই জন্য যেহেতু এখন ডিজিটালি এজিএম হয়, এই কারণে নতুন একটা প্রভিশন আসছে যে এজিএম এর যে সফটওয়্যারের মাধ্যমে এজিএম আয়োজন করা হয়, যেখানে শেয়ার হোল্ডাররা জয়েন করে, শেয়ার হোল্ডাররা ভোট কিভাবে দিচ্ছে, এখানে অডিটর নিয়োগের প্রক্রিয়া ঠিক আছে কিনা, তারপরে এখানে বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জের যে প্রক্রিয়া, সেই জিনিসটা ঠিক আছে কিনা, সেই টোটাল, এবং এই এখানে শেয়ার হোল্ডার কয়জন জয়েন করলো, কোরাম ঠিক মতো ফিল আপ হয়েছে কিনা, এইটা আবার ডিফারেন্টলি দেখার জন্য নতুন করে স্ক্রুটিনাইজার নিয়োগ করা হয়েছে। এই স্ক্রুটিনাইজার অনলি ফর দা লিস্টেড কোম্পানিজ এবং যারা এজিএম ডিজিটালি করছে এই সময়। সো এই টার্মটা জাস্ট একটু শুনে রাখলেন। সো এই যে পরিবর্তনটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে, বিকজ কন্টিনিউয়াসলি পরিবর্তন কেন হচ্ছে, বিকজ এটা ছাড়া তো উপায় নেই, কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের হচ্ছে 1% কোম্পানি ওপিসি সম্পর্কে একটু বলে ফেলেছি, এটা খুব বেশি সময় নিব না কারণ খুব বেশি কিছু নাই। এরপরে পার্টনারশিপ এবং হচ্ছে প্রোপ্রাইটারশিপ। পার্টনারশিপটা একটু ডিসকাস করি, এরপরে আমরা যাব এই পার্টনারশিপ শেষ হলে আমরা মেইন, আগে পার্টনারশিপের আগে একটু সোল ট্রেডারশিপটা বলি, তারপর পার্টনারশিপ করি, দেন আমরা হচ্ছে মেইনলি পাবলিক, প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে যাব, ঠিক আছে? সো আমরা আপনাদের কি কোনো মানে প্রেশার লাগতেছে না তো? ইজিলি বোঝা যাচ্ছে না এগুলো ডিসকাশন গুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি, বাট প্রত্যেকটা ফর্ম আমাদের মাথায় ঢুকে যাচ্ছে যে আসলে কি, আসলে এইটা আগে শেয়ার করা। এখন কি স্ক্রিনটা দেখা যায় তো না? দেখা যায়। আচ্ছা স্যার। আচ্ছা, আমার
ধারাবাহিকভাবে করলে এইটা আগে দেখানোর দরকার ছিল, মানে এক মালিকানা কারবার। আমি ওই ফাইলটা ওপেন করার সময় এক মালিকানা কারবার আর একক মালিকানা কোম্পানি, এই জন্য দুইটা মিক্স করে ভুলে ওইটা ওপেন করে ফেলছিলাম, এই জন্য এটা কন্টিনিউ করছি। সো অসুবিধা নেই। তো এক মালিকানা কারবার হচ্ছে ফার্স্ট, দেন প্রোপ্রাইটারশিপ, তারপরে ওপিসি, তারপরে হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি। সো এখন এক মালিকানা কারবার সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, বাট এটা একটা কমন ফর্ম। আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই যে বললাম যে 2 লাখ মাত্র হচ্ছে যে বাংলাদেশে রেজিস্টার্ড কোম্পানি, হ্যাঁ, পাবলিক প্রাইভেট সব মিলে। কিন্তু যদি বলেন যে ঢাকা চট্টগ্রাম, ঢাকার দুটো আপনার যেটা ইয়ে আছে, ঢাকা দক্ষিণ এবং উত্তর, তারপরে সারা বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন আছে, যতগুলো ইউনিয়ন পরিষদ আছে, যতগুলো উপজেলা পরিষদ আছে বিভিন্ন জায়গায়, সেইখান থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে এইরকম মানে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা লক্ষ লক্ষ, তাই না? সো সেই জায়গায় কিন্তু তারা প্রত্যেকটাই কিন্তু মূলত হচ্ছে সোল ট্রেডারশিপ ফার্ম আকারে কাজ করে, ঠিক আছে, মানে একক মালিকানার ব্যবসা। সেটা হচ্ছে কি, এটা নামের শেষে আমরা যে ট্রেডার্স দেখি না, ট্রেডার্স নিয়ে ট্রেড লাইসেন্স নেয়, আপনারা দেখেছেন ট্রেডার্স নিয়ে ট্রেড লাইসেন্স দিতে নিতে ট্রেড লাইসেন্স থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে এক মালিকানা কারবারের কিন্তু আসলে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। তার কি প্রয়োজন হয়, তার একটা ট্রেড লাইসেন্স নিতে হয় ফ্রম দা ঢাকায় বা সিটি কর্পোরেশন এরিয়া হলে সিটি কর্পোরেশন, অথবা যদি ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ অথবা পৌরসভা, এইসব জায়গা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়। এইটা একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট। আর লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে তার অবভিয়াসলি ওই ওনারের ট্যাগ, টিন এবং ভ্যাট থাকতে হয়। সেটা তো কমন একটা জিনিস। তো আমরা এই ডিসকাশন গুলো ছোট ছোট করে করি। সেটা হচ্ছে মুনাফা অর্জনের মানে প্রফিটের অর্জনের উদ্দেশ্যে নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন এবং পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলেও নিজের বহন করতে হয়, তাকে এক মালিকানা কারবার বলে। মানে এক মালিকানা কারবারের একটাই কথা, সেটা হচ্ছে যে টোটাল রিস্ক, রিওয়ার্ড, লাইবিলিটি সব হচ্ছে একজনের ব্যক্তির কাছে। এক মালিকানা কারবারের অধিকাংশ ক্ষুদ্র ব্যবসা হয়ে থাকে, যেমন আমরা যদি মুদি এবং বিভিন্ন ধরনের দোকান, ঔষধের দোকান, হস্তশিল্প দোকান, মানে আমরা বিভিন্ন রকম বইয়ের শপ, কনফেকশনারি, এই ধরনের ব্যবসাগুলোই মূলত হয়ে থাকে। এর বাইরে অনেক বৃহদাকার এক মালিকানা কারবারও আমরা দেখি, একটু বড় বড় পরিসরের মানে এক মালিকানা কারবার বা সোল প্রোপ্রাইটারশিপ দেখি। যেমন অনেক সময় দেখা যায় হোটেল থাকে, বড় হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস, ট্রেড। যেমন ঢাকা শহরে যে রেস্টুরেন্ট গুলো আছে, হোটেল আছে, তার ম্যাক্সিমামই হচ্ছে এক মালিকানা কারবার। এখানে প্রোপ্রাইটারশিপ কোম্পানি, প্রোপ্রাইটারশিপ ভেঞ্চার, এখানে কোনো পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি না। কোনো কোনো জায়গায় হচ্ছে পার্টনারশিপ আছে, বাট মোস্টলি হচ্ছে এই হোটেল রেস্টুরেন্ট গুলো হচ্ছে এক মালিকানা কারবার, যেটাকে সোল ট্রেডারশিপ বা প্রোপ্রাইটারশিপ বলে। সো এটা আমরা দেখলাম। এই ব্যবসার হচ্ছে এই ধরনের ব্যবসা পরিচালনা করা সহজ এবং শুরু করতে হয় কম পুঁজির প্রয়োজন হয়। এটি মালিককে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক স্বাধীনতা দান করে। তার মানে হচ্ছে যে এখানে তো কার সাথে আলাপ করার দরকার নেই, এখানে বোর্ড মেম্বার বলে কিছু নাই, এজিএম নাই, বোর্ড মিটিং নাই, তার হচ্ছে যে এখানে বাইরের কোনো ইন্টারভেনশন নাই, ইভেন তার হচ্ছে যে আরজেসি ঝামেলা কম, তার অন্য অন্য জায়গায় বাংলাদেশ ব্যাংক বা আদার রেগুলেটরের ঝামেলা কম। অনলি থিং ইজ দ্যাট যে প্রোপ্রাইটারশিপে তাকে হচ্ছে এনবিআর এবং এনবিআর এর যে ট্যাক্স এবং ভ্যাট অথরিটি, সেটার কিছুটা আওতা তো অবশ্যই আছে। পরিচালনায় গোপনীয়তা বজায় থাকে, প্রফিট হচ্ছে একক মালিকানা, দ্রুত সিদ্ধান্ত হয় এবং চাইলে সে বন্ধ করতে পারে। একটা কোম্পানি, আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দেই, ইফ ইউ আর স্টার্টিং এ কোম্পানি, এটা যদি আইন সম্বন্ধভাবে বন্ধ করতে চান, এই বন্ধ করাকে কি বলে কেউ বলবেন? একটা কোম্পানিকে বন্ধ করার নিয়মটা কি, নামটা কি? উইন্ডিং আপ, উইন্ডিং আপ, উইন্ডিং আপ, উইন্ডিং আপটা কিন্তু করতে গেলে দেখা যায় যে প্রায় আপনার কম বেশি 6 মাস 1 বছর লেগে যায়। কেন? বিকজ আপনি হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ইজ ভেরি ভেরি আমরা উইন্ডিং আপ পরে পড়বো। বাট তাহলে দেখেন, কিন্তু এক মালিকানা কারবার হলে আমার কালকে দরকার নেই, কালকে আমি ট্রেড লাইসেন্স সারেন্ডার করে দিব সিটি কর্পোরেশনে যে বলবো, অথবা ট্রেড লাইসেন্স রিনিউয়াল করবো না, ব্যবসা আমি গুটায় ফেলবো। সো এটা সহজ। অসুবিধা কি এক মালিকানা কারবারে? অসুবিধা হচ্ছে বেশি পুঁজি সংগ্রহ করা যায় না এবং সমস্ত ব্যবসার দায় দায়িত্ব একক মালিকানার উপর। তার কিন্তু অসীম দায়, প্রচুর তার হচ্ছে দায় দায়িত্ব। মালিকের মৃত্যু হলে ব্যবসা পরিচালনা করা, ব্যবসা বন্ধ হয়ে যায়। যেহেতু মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে, তাহলে অনেক ক্ষেত্রে সে নিজের অনভিজ্ঞতার কারণে ভুল ত্রুটি করলে ব্যবসায় লস হয়। আমরা যখন কোম্পানি করি তখন অনেকগুলো লোক একসাথে হয়, তখন দেখা যায় যে আপনার ভুল ত্রুটি একজনের ভুল আর একজন দেখিয়ে দিতে পারে। কিন্তু প্রোপ্রাইটারশিপে
মোস্ট অফ দ্য কেসে নিজের ব্যবসার ডিসিশন নেয়, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাকে বড় ব্যবসা করার ক্ষেত্রে এটা অসুবিধা, বড় ব্যবসা করা মানে প্রোপাইটারশিপের আন্ডারে খুব বড় কোম্পানি করা কঠিন এবং পুঁজি সংগ্রহ করা কঠিন, এবং অনেক ক্ষেত্রে মানে ছোট পরিসরে কাজ করা হয়, বড় পরিসরে কাজ করা যায় না। সো একক মালিকানা করার গঠন প্রক্রিয়া খুবই সহজ। আমরা যেটা বললাম শুরুতেই যে কোনো লিগ্যাল খুব একটা ফর্মালিটিস নাই। সেটা করতে ব্যবসা শুরু করার জন্য নিবন্ধন করার ক্ষেত্রে যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠা করবে সেখান থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ থেকে বিক্রয় সনদ বা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে অঞ্চল ভেদে নির্দিষ্ট হারে সরকারি ফি পরিশোধ করতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানকে উক্ত সনদ সংরক্ষণ করতে হয়। ট্রেড লাইসেন্সই হচ্ছে একক মালিকানা কারবারের সনদ। তার মানে হচ্ছে সোল ট্রেডারশিপের যে লিগ্যাল পেপারসই হচ্ছে ট্রেড লাইসেন্স। এক মালিকানা কারবারের জন্য কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নম্বরের প্রয়োজন হয় না। মালিকের ব্যক্তিগত টিন ব্যবসায় টিন হিসেবে প্রযোজ্য হয়। এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ওনারের টিন থাকলেই ব্যবসার টিন হয়ে যায়, ব্যবসার কোনো সেপারেট টিন নেওয়ার প্রয়োজন নাই। সো এটা খুব সহজ জিনিস, ক্লিয়ারলি বোঝা গেছে তো না? এখানে তো আসলে আপনারা জানেন। সো এখানে আমার মনে হয় না কোনো কোশ্চেন আছে প্লিজ। এই এক মালিকানা কারবার বা প্রোপ্রাইটারশিপ বা হচ্ছে আপনার যেটাকে সোল ট্রেডারশিপের ব্যাপারে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার লিমিটেড কোম্পানির মনে করেন আলফা ক্যাটারিং সার্ভিসেস লিমিটেড একটা কোম্পানি আছে, আমি সিটি কর্পোরেশন থেকে আলফা ক্যাটারিং সার্ভিস নামে একটা ব্যবসা করতে পারি না স্যার? আরজিসি তে আলফা ক্যাটারিং সার্ভিসেস লিমিটেড নামে একটা কোম্পানি রেজিস্ট্রেশন আছে, আর আমি সিটি কর্পোরেশন থেকে অন্য একটা ঠিকানা থেকে আমি আলফা ক্যাটারিং সার্ভিসেস নামে একটা ব্যবসা করতে পারি না স্যার? এইটাই তো হচ্ছে একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। কি চ্যালেঞ্জ? ধরেন আপনি তো বললেন উল্টা যে আলফা ক্যাটারিং নামে একটা লিমিটেড কোম্পানি আছে। ভালো কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ। পরবর্তীকালে আপনি প্রোপ্রাইটারশিপ খুলতে চাচ্ছেন, তো দেখা যায় যে এইটা যেহেতু নেম ক্লিয়ারেন্স আরজিসি একটা সিস্টেম আছে, বাট আমাদের যে ট্রেড লাইসেন্স দেয় যে অথরিটি, হ্যাঁ, এবং সেই অথরিটি ডিফারেন্ট। আপনার একটা হচ্ছে ঢাকা উত্তর, একটা ঢাকা দক্ষিণ, হয়তো চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় করা যায়। তো সেক্ষেত্রে এই কন্ট্রোলটা নাই, অনেক ক্ষেত্রেই নামটা নেওয়া যায়। কিন্তু কোশ্চেন হচ্ছে আপনি ব্যবসা শুরু করলেন, পরবর্তীকালে আপনার ব্র্যান্ড নেম বা এই ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি যখন আপনি নিতে চান, যেমন ধরেন ট্রেডমার্ক, প্যাটার্ন, এই জায়গাগুলো, তখন আপনি কোনো সাপোর্ট পাবেন না। এইখানে তো আপনি উল্টা বলছেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আগে আছে, ওই নামে আপনি প্রোপ্রাইটারশিপ করতেছেন। কিন্তু উল্টা যদি হয় প্রোপ্রাইটারশিপ কোম্পানি আগে করেছেন এবং পরবর্তীকালে আপনি ওই নামে আরেকজন আপনার করছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি করছে বা পাবলিক লিমিটেড কোম্পানি করছে, তাহলে প্রোপ্রাইটারশিপ অনেক ক্ষেত্রে বিভিন্ন আইনের সহায়তায় কম পায়, বিকজ প্রোপ্রাইটারশিপের লিগ্যাল স্ট্রাকচারটা ইজ উইকার দ্যান দ্য পাবলিক অর প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো এখানে করতে পারে, কিন্তু লিগ্যালি যদি কোনো চ্যালেঞ্জ হয় তাহলে কিন্তু আইন তাকে কোনো সাপোর্ট দিবে না। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আপনি তো করতেই পারেন, কারণ এই নাম তো ওদের চেক করার সব ক্ষেত্রে চেক করেও না। লিমিটেড কোম্পানিগুলো স্যার ওই যে ব্যাটে খুব ঝামেলা করে, ওদের বিডিএস কেসটেস আছে তো, কিন্তু ওই সোল্টেডারশিপের বিডিএস কেসটেস নাই ওই অডিটেড রিপোর্টের উপর, যার ফলে ওরা আবার সোল্টেডারশিপে তো নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে টাকা আনিয়ে নিজের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে পারে। আর লিমিটেড কোম্পানি তো লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দিতে হয়। এক্স্যাক্টলি আপনি যে অ্যাসপেক্ট গুলো বলছেন, এই অ্যাসপেক্ট গুলো হচ্ছে মূলত প্রবলেম মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আপনি প্রবলেম গুলো নিয়ে কথা বলছেন। হ্যাঁ, কিন্তু এখানে আর একটা জিনিস, আপনি যে অ্যাসপেক্টে কথা বলছেন এই সঙ্গে একটা জিনিস, কিছু প্রবলেম তো আছেই। প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে বছরে কতগুলো খরচ হয়, কি কি খরচ হয় বলেন তো? স্যার প্রথমত অডিট রিপোর্ট করতে, এই অডিট করতে প্রতি বছর মাস্ট অডিট করতে হয়। আর অডিট করার পর আরজিসি তে আবার রিটার্ন সাবমিট করতে হয়, তারপর ট্যাক্স অফিসে রিটার্ন সাবমিট করতে হয়, তারপর ব্যাট অফিসে প্রতি মাসে মাসে করতে হয়। সো প্রাইভেট লিমিটেড কোম্পানি ইজ এ বিট কস্টলিয়ার এবং হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লায়েন্সে আসে, কিন্তু প্রোপ্রাইটারশিপ কম। কিন্তু সঙ্গে সঙ্গে প্রোপ্রাইটারশিপ তো আবার খুব লিগ্যালি ঠুনকো, মানে এটা আপনি বন্ধ করা, কেউ চ্যালেঞ্জ করলে, ধরেন আপনি লেটসে কোন একটা, লেটসে আপনি, আমি একটা উদাহরণ দিই, লেটসে স্কয়ার ফার্মাসিউটিক্যাল বা স্কয়ার টেক্সটাইল। সো আপনি কোন স্কয়ার তো সবাই চিনে, তারপরেও ধরেন কোন একটা ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদে আপনি স্কয়ার ট্রেডার্স নামে একটা কোম্পানি এটা শুরু করলেন। পরবর্তীকালে যদি স্কয়ার এটা জানতে পারে এবং লিগালি আপনার বিরুদ্ধে চার্জ দেয়, আপনি 1 মিনিটে এটা বন্ধ করতে বাধ্য। সো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি প্রবলেম আছে। এনিওয়ে, সো তারাই আসলে সোল্টেডারশিপ, যাদের লিমিটেড কোম্পানি আছে সেই লোকই যদি আবার প্রোপ্রাইটারশিপ করে, তাহলে তো আর আপনি যেটা বলছেন
একই ওনারা করলে তো আর ওইখানে কেউ চ্যালেঞ্জ থাকবে বিভিন্ন না। সুবিধার জন্য আর কি স্যার। রাইট রাইট রাইট, এটা থাকে প্রত্যেকটা গ্রুপেই আছে, হ্যাঁ প্রত্যেকটা পুরনো গ্রুপ যারা এগুলো আছে তাদের অনেকেরই আছে।